আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব ২। লিখেছেন সুরাইয়া রাফা। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়ায় দরুন টুপটাপ বৃষ্টি কণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তীর ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখেই পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দু চোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারোরই ম্যাপল লিফের সৌন্দর্য বিশ্লেষণের আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁকফোকরের উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচেই পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তার তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে একই স্বরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েতে হয়েছে। শুধু যে এইটুকুনি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরে গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর ওই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তার ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতটাই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখে পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করল এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ার পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয়ডর কি কিছু নেই? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনেই মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জ্যাকে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জ্যাকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল ও দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা ৩বার একইভাবে রাইড শেষে ৪বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর ৭টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে KTM 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করেছে। কারণ চারদিকে থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসেই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপেও কোনো রকম হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপে হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে ওরুর উপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিস্ট সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্রই নেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালি চুলগুলোকে ব্যাক ব্রাশ করতে করতে অন্য হাতে পড়ে থাকা অ্যাপেল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটার পরে নিল। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে, ওয়েট আ মিনিট। তারপর কাউকে
কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামালো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করেই বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় এহসান, গিভ হিম দ্য প্রাইস মানি। লোকটা বিরক্তিতে ভ্রু কুচকায়, আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইউর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তির্যক হাসল, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশীন মুখেই বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং অলসো ডেঞ্জারাস অ্যান্ড আই লাভ ডেঞ্জারাস আ লট। শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথায় টোন। শেষ কথার বলে চোখে বিশাল আকৃতির রোদ চশমা চড়িয়ে সাই সাই করে নিজের কেটিএম 390 বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তে হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনো সেই দিকে স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবে, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝে পথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্স ডিমান্ডেই সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আধো পাগলের রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতো না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার কারো কথার 2 পয়সা সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। সাচ এ সাইকোপ্যাথ। বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুক, এভরিথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশেই মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটার মুগ্ধতা দেখে একটু চেঁচিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখেই বলল, হি ইজ জেকে, দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাছি তাড়ানোর মতো করে বলল, আই নো দ্যাট, বাট। সায়নীর কথাটা শেষ করতে হলো না, তার আগেই বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, ও, হি ইজ ওয়াসিম জায়ান কৃত্তিক, হি ইজ আ ভেরি গুড রাইডার। বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নী মুচকি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারে অন্যরকম। টকটকে গৌর বর্ণ শরীরের গঠন, চেহারার সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালোমণি যুক্ত চোখ দুটোতে দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকারী সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সায়নী মেকি হেসে বলল, নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো হ্যান্ডসাম। ইয়া, লুক লাইক আ হলিউড হিরো। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? বিদেশিনী সম্মোহীন হাসি দিয়ে জানায়, ক্যাথলিন ক্রিস্টিয়ান। ইয়োর? আই এম সাইনি মুখার্জি। ও, আর ইউ ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিন জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছুই নয়, বরং আমেরিকান সিটিজেনধারী আদ্যপান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদে হয়েছে। ওরও জানতো অনু বাড়িতে ফিরলে ঝামেলা শুরু হবে, আর হয়েছ সেটাই। মামির গা জ্বালানো কথা ওরও চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালে এক কামরার বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো বাতে মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের উপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথায় আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো।
শরীরে রুদ্রে রুদ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে ওরও নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্রশ্রান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুদ্র রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখিয়ে ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃত্তিক কুঞ্জন থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝনাত করেই মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষ বন্দি করে নেয় নিজেকেও। অনু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। আর তার আগে সপাটে দরজা খিল আটকে দেয় অনু। ওরু জানে তার আপা আজ রুম থেকে বের হবেই না। ওরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেল না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সে রাতে দু বোনের কারোরই আর খাওয়া হলো না। পরদিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে ওরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতি চুড়িদার, হাতে টোটো ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়েই বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটম্বুর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়ে অরু একের পর এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেলও পাঠিয়ে দিয়েছি, চলো একসাথে খাবো। কথা শেষ করে অরু সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটু বদলাইনি। সুজনরূপী কাল সাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি, নইলে কতদিনে পর পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি রে আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। ওরও আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠে ইমেল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল ও। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে 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 হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করেই হাসপাতালে যাবে। ওরও রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠে ইমেলের কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিস কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্ন আবারও মাথাটা ধরে এলো ওরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যে নীলিমা কল তুলল। কি হয়েছে নীলিমা, কতগুলো কল দিলি তুই, ঠিক আছিস? আমি ঠিক আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতে সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস, কোনটা বল আমাকে? কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আসতে বল, কানে লাগছে তো। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে এক সাদা চামড়া মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে কি নীলিমা? ওর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটাই স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টে কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ ওরু, আমি আর
তিথি মেইন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এই জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না? টোল পড়া মন ভুলোনো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা? নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড়হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে ওর। এবার আর অজান্তে নয়, জেনে শুনে ফুপিয়ে কেঁদে উঠল ও। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সে ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। কথাটা বলেই কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক। নিজের পক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায়। দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালে নেয় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহীনে সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হনহন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কিরে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসের ঘেরা কৃত্তিক কুঞ্জন থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুরূহ বই কি আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকুও। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, আবার অনেকে ভাবছে হয়তো কাছের কেউ দূরে দেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহীন জ্ঞানশূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব। এই জায়ান কৃত্তিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে অরু, এবার থাম। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃত্তিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছুড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাস লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতার জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কৃতিকের এপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন ৮ বছর বয়স, তখন মায়ের সাথে কৃত্তিক কুঞ্জে প্রথম পা রাখি আমরা দু বোন। তখন ওনার বয়স কতই বা হবে, ২০ বছর। উনি আমার থেকে প্রায় ১২ বছরের বড়। আমার মা জায়ান কৃত্তিকের বাবা, মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? ওরও এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবা অবর্তমানে আমার মাই, জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা ওরু, উনি দেশে আসেন না? আই মিন বাড়িটা তো ওনারই। ওরু না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত ৮ বছর ধরে আসেনি। বছর ৩কে আগে যখন ওনার বাবা মারা গেলেন, তখন
নাকি এসেছিলেন তবে বাড়িতে প্রবেশ করেননি, বাইরে থেকে দাফন কাফনের কাজ সেরে সেদিনই ফ্লাইটে চলে গিয়েছিল। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটু পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। ওরও ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইলে স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে অরু। সেই সাথে অকস্মাৎ ভেঙে যায় অবচেতনের মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতা গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরিপানা অথবা পরগাছা উপাধি করবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালে শুকনো ঢোক গিলে, আপা কল করেছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদগ্রীব হয়ে বলে, আরে আরে, এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্ত চপটাঘাতের আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চড়ের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙ্গুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগড়ে দিচ্ছে ওর মস্তিষ্কটা, কি করেছি আমি? ওর যে এতটা ব্যথা পেয়েছে নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনো শরীরটা রিরি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চর বসিয়ে দিতে। অনুরাগে ফুসফুস করছে দেখে অরু কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনুর দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরও বলতে চাইল, কে আবার? এই বাড়ির ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহু অতীতে কথা, সে কারণে ওরও সেসব ভাবতে চায় না, তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ের উপর রাখিস। আমি কি তোর সৎ বোন আপা? অনুর রাগের অজ্ঞারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেরিয়ে যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না ওরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা হচ্ছে? আছে বলতো আমায়। নেই তাই না? এভাবে কেন বলছিস আপু? কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে অরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে অরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা, কোম্পানি থেকে মেল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে, আর এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেইলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহের ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইল ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইল পাঠিয়ে গিয়েছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি
আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসা চিকিৎসা কি হতো বল আমাকে। অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরে নিয়েছিল ইমেইলের কোনোরূপ এই প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাহত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওরও কল্পনাও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেইলটা চোখে বোলালো। সকল নিয়ম নীতি হলফ করার শেষে একবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, সিএফএ অফ জেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রি। ওর নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরও এক একে সবগুলো টিকেট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না অরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। অরু আশ্চর্য হয়ে পেছনে চাইলো। কি বলছিস আপা, তোরা অতদূর চলে যাবি আর আমি এই একা ফাঁকা কৃত্তিক কুঞ্জনে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বল? তোর কি তাই মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎবোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃত্তিক ভাইয়া মানুষটা সুবিধা না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস্ত দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবে রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। অরূপ মুখ কালো করে মাথা নুয়ে বলল, তুই না আপা, আমি সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বল? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। অরুণ নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ ইউ, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার। প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়েছে খোলা আঙ্গিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উড়ছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলি নিতে এসেছে অরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলি বেলার মেঘ ভেজা বাতাসে তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দু বোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর এই মহল বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে, সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মন গহীনে অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। অরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটা কষ্টকর হবে না ব্যাপারটা।
ভাবতেই ভীষণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করব আপনাকে। অরুর দিবাস্বপ্নতে টান পড়ে নিচে থেকে অনুর বাজখায় আওয়াজে। কিরে অরু, হা হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। এই যেমন ২৪ ঘন্টা আগেও অরু পুরান ঢাকার নামকরা বাড়ি কৃত্তিক কুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরেও হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দু বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়েছে, ওদের পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছে। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল, যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে সবসময়, তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রন্ট ভাববে। এসব ভাবতে লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার যে ধরে যত দূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না, আর ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানেক গাড়ি চলল নির্জন হাইওয়ে রাস্তার মাঝমধ্যে। দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি ওল্ড মিল। তবে চারিদিকে পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশে হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতে অরুর বোধ করলো এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই, প্রথম পরিচিতিতে মানুষ ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটোমোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করেই নার্ভাস লাগতে শুরু করেছে অরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব, মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়েই কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ গাছ গলিয়ে সে কথা অরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়া উপক্রম। অরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরুর মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে জমে যাব নইলে। অরু এখনো নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগে ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি কি বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয়, বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা আমাকে ভর্তি করাতে পারবে না, মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায় হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যাব না, যদি কেউ থাকে, তার চেয়ে বরং আমি তোর সাথেই যাব।
পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? ওরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি। কোনো বোকামি করিস না, কেমন? অনু ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল অরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনোদিনও লাগেনি অরুর। চারিদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে গুটগুটি অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই, তাই তো দূর দূর বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলেও। আশ্চর্য হলেও সত্যি পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশল পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না, তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হলরুম। তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বারস্টুল। কিচেন আর হলের মাঝে কোনো দেয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলে রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভানের উপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ভ্রু জোড়া কুঁচকে গেল অরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইলো ও, দেখলো দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটাই কাচের। অরু ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং। প্রয়োজনে বাইরে কোনো জিনিসই নেই এতে। সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরেই সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতে কাচুমাচু ভাবটা কমে গিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামাকাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে জড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কমফোর্টারের ভাঁজে। অরু, আয় অরু, অরু! সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকে নড়ে চড়ে উঠল ঘুম কাতরের অরু। অরু! অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো। প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে। চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, অরু, আয় অরু, ওঠ! ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম। আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জার যান যায় যায় অবস্থা। ও চোখ খিচিয়ে অস্পষ্ট সুরে বলে, অরু, উঠ! ওটা তোর রুম নয়, আর না তুই বাংলাদেশে আছিস। আমরা আজ সন্ধ্যায় আমেরিকায় এসেছি, ভুলে গিয়েছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফড়িয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা? কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিক দেখালো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইল। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বার মতো লোক। অরু এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃত্তিক চৌধুরী। অরুর মাথাটা ভঁ ভঁ করে ঘুরছে। কি করছে ওইটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে?
এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ, শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল নাকি অন্য কিছু? ধরতে পারল না অরু। পাছে শুধু আস্তে করে ভয়ের তো ঢোক গিল। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তাড়া দিতেই অরু তড়িঘড়ি করে উঠে অনুর পিছন পিছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায়। পেছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্য ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনো একইভাবে তাকিয়ে আছে কৃত্তিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃত্তিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড় পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করেই বিছানায় গা এলিয়ে দিল ও। কুশনটা এখনো অরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃত্তিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিক চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃত্তিক বলে, এত বড় কবে হয়ে গেল?